দর্শক, যেমনটা দেখছিলাম মিরপুরে টাইগারদের রাজ 2015 সালে যেরকম বাংলাদেশকে দেখা গিয়েছিল তেমনই একটা আভাস পাওয়া গেছে। কি হতে চলেছে, আরও একটা বাংলা ওয়াশ কিনা, সেই নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার। এমএম কায়সার, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। বাংলাদেশ অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছে, এর চেয়ে ভালো প্রত্যাবর্তন তো আসলে আর হতে পারে না। শুভ সকাল কনা আসলে সত্যিকার অর্থে যে বাংলাদেশ সর্বশেষ বোধহয় ডিসেম্বরে বা নভেম্বরে খেলেছিল ওয়ানডে ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং সেখান থেকে একসময় আমার কাছে, আমি কালকে প্রেস বক্সে ছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে বোধহয় হয় না যে অনভ্যসে বিদ্যানাশ, সেরকম কোনো কিছু ঘটে কিনা, কিন্তু দুর্দান্ত কায়দায় বাংলাদেশ এই ম্যাচটা খেলেছে এবং ঠিক যে এই ধরনের উইকেটে যেমন বোলিং করা উচিত ছিল, যেমন ব্যাটিং করা উচিত ছিল, এত কম স্কোরের বিরুদ্ধে সবকিছু বাংলাদেশের পক্ষে গিয়েছে। এক অর্থে বলা যেতে পারে যে টস জয় থেকে ম্যাচ জয়, কোনো কিছু বাংলাদেশ সেখানে, আমি অন্তত বাংলাদেশের ভুল কোনো কিছু দেখতে পাইনি। এবং এই পাকিস্তান দলের বিরুদ্ধে আমরা প্রিভিউতে আগেই বলেছিলাম যে পাকিস্তানের এই দলটা কিন্তু খুব এক্সপিরিয়েন্স দল না। এই দলের কালকের কথাই, ম্যাচের কথাই বলি, এই একাদশে 4 জন খেলোয়াড় কিন্তু নতুন খেলোয়াড় এসেছিলেন এবং এই 4 জনের কেউ কিন্তু ভালো করতে পারেননি। তো ধারণা করাই হচ্ছিল যে পাকিস্তান এখানে একটা নতুন দল নিয়ে এসেছে এবং বাংলাদেশের যদি আপনি কম্পেয়ারটা করেন, বাংলাদেশ বেশ অভিজ্ঞ কিন্তু যারা খেলেছে এই মানে এই সিরিজে যারা খেলছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে পুরো ম্যাচের যদি আপনি এক অর্থে বলতে বলেন আমাকে সংক্ষেপে এই ম্যাচটা কি হয়েছিল, সেটাকে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে নো কম্পিটিশন ম্যাচ। কারণ 114 রান করতে গিয়ে বাংলাদেশ যে কায়দা ব্যাটিংটা করেছে, এক্সেলেন্ট ব্যাটিং, কোনো সন্দেহ নেই। এবং ঠিক এই উইকেটে পাকিস্তানের এই দলটাকে আটকে রাখার জন্য যেমন বোলিং করার প্রয়োজন ছিল, এক্সেলেন্ট বোলিংটা সেটা করেছে। আপনি বলছিলেন যে অনেকদিন পর খেলা দেখতে গিয়েছেন, প্রেস বক্সে ছিলেন, একটা লম্বা ম্যাচ দেখবেন যেহেতু 50 ওভারে, সেটা আসলে হয়নি। সেটা তো হয়নি নাহিদ রানার জন্য। মিরপুরের উইকেটে একজন পেসার ফাইফার তুলছেন, এটা কতটা আসলে এনজয়িং ছিল? অবশ্যই অবশ্যই খুবই এনজয়িং ছিল। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে নাহিদ রানা কিন্তু, আপনি যদি তানজিম সাকিব যদি ইনজুরিতে না থাকতেন বা হাসান মাহমুদ যদি ইনজুরিতে না থাকতেন, তাহলে এমন হতো যে নাহিদ রানার এই সিরিজে খেলারই কথা থাকতো না। কিন্তু তিনি সুযোগটা পেয়েছেন এবং সুযোগটা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। এক্সেলেন্ট বোলিং করেছেন এবং আমার দেখে খুব ভালো লেগেছে যে বাংলাদেশের একজন বোলার যে কায়দায় আপনি পেস বোলিং করছেন, তাতে প্রতিপক্ষ ব্যাটাররা যেরকম ভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, প্রায় মনে হয়েছিল, দেখবেন যে আপনি প্রথম 5টা উইকেট তিনি পেয়েছেন প্রথম 5 ওভারে। আমার তো একসময় মনে হচ্ছিল যে বোধহয় তিনি প্রত্যেকটা বলেই বোধহয় উইকেটটা পাবেন, এবং একটা উইকেট আরেকটা তিনি পেয়ে গিয়েছিলেন। ফাহিম আশরাফের উইকেটটা, সেটা যদি রিভিউ নিত বাংলাদেশ, নিশ্চিতভাবে সেই এলবিডব্লিউতে তিনি পেয়ে যেতেন, 6 উইকেট হয়ে যেত। তারপরও টানা 7 ওভার, এক স্পেলে টানা 7 ওভার বল করা, এক এন্ড থেকে যে কায়দায় তিনি বোলিং করেছেন, সেটাকে মানে এটা মানে দুর্ধর্ষ একটা পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের মতো একজন পেস দলের থেকে একজন পেস বোলার যে কায়দায় মিরপুরের উইকেটে, আপনি একটু আগে বলছিলেন যে মিরপুরের উইকেট সাধারণত আমরা জানি যে একটু মানে আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট হয়ে থাকে, বল একটু দেরিতে আসে, কিন্তু এই উইকেটটা আমরা যেটা দেখেছি যে এখানে সিম মুভমেন্ট ছিল এবং সেই মুভমেন্টটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা চমৎকার কায়দায় করে দেখিয়েছেন নাহিদ রানা। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু হিম। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এর আগে তিনি মাত্র 5টা ম্যাচ খেলেছিলেন এবং সেই 5টা ম্যাচে তার উইকেট ছিল কিন্তু 5টি, এবং এই একটা ম্যাচে তিনি 5 উইকেট পেয়ে গিয়েছেন। সো নিশ্চিতভাবে আমি আশা করছি যে এই পারফরমেন্সটা তাকে এই উইকেটেই খেলা হবে বা এই মাঠেই খেলা হবে। সো পরবর্তীতে যে ম্যাচটা হবে সেখানেও তাকে যদি তিনি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারেন, তাহলে অবভিয়াস চয়েস হিসাবে তিনিও কিন্তু ওয়ানডে ক্রিকেটের একাদশে, ওয়ানডের একাদশে বাংলাদেশের সুযোগটা পাচ্ছেন তিনি। মাইক হেসন গতকাল বলছিলেন আসলে নাহিদ রানাকে এই প্রথমবার তার দল ফেস করেছে ফিজিক্যালি। এমনিতে ভিডিও দেখা হয়েছে, কিন্তু সে যে আসলে এত ভালো, এত দুর্দান্ত, তার আসলে আন্দাজ করতে পারেনি। আরও একটা ব্যাপার বলেছে যে তাদের ব্যাটারও এক্সপোজড হয়ে গেছে বাংলাদেশের বোলারদের সামনে। মানে তারা কি সামহাও বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে কিনা, বা ঠিকমতো পড়াশোনা করার যে বিষয়টা থাকে, ডেটা অ্যানালিসিস খুবই বেসিক এখনকার ক্রিকেটে, সেগুলো না করেই চলে এসছে, এরকম কোনো ব্যাপার কি? না, সেটাই আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ আমির এই বিষয়ে খুব চমৎকার একটা অ্যানালিসিস করেছেন। তিনি বলেছেন যে সিলেবাসে ছিল না, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এই পাকিস্তান, এবং সেটার কোনো উত্তর তারা দিতে পারেনি। সত্যিকার অর্থে পাকিস্তান যে এই ধরনের উইকেটে খেলবে, আমার মনে হয় যে সেই বিষয়টা তাদের একটা ধারণার মধ্যে ছিল না, যে এই উইকেটে খুব ভালো আপনার দেখবেন যে বেশ ভালো বাউন্স হচ্ছিল, সিম মুভমেন্ট ছিল, সুইং খুব ভালো হচ্ছিল, এবং সেটা কাজে লাগিয়েছেন নাহিদ রানা খুব চমৎকারভাবে। হয়তো মুস্তাফিজ এবং তাসকিনকে তারা অ্যানালাইসিস করেছিল ম্যাচ পূর্ব পরিকল্পনায়, কিন্তু নাহিদ রানাকে তেমন ভাবে, যেহেতু তার বিরুদ্ধে আগে তারা খেলেনি কখনো, তাকে নিয়ে হয়তো সেরকম ভাবে চিন্তাটুকু করেনি, এবং নাহিদ রানা সেখান থেকে মাঝখান থেকে দুর্দান্ত কায়দায় পারফরমেন্স করেছেন। তবে নাহিদ রানা এই উইকেটকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু করে দেখিয়েছেন খুব সুন্দরভাবে। মুস্তাফিজ খুব বেশি ওভার করেনি, খুব সম্ভবত 5 ওভার পর্যন্ত করেছেন, 4.4 ওভার বল করেছেন। তিনি যদি আরেকটু বেশি বল করতে পারতেন, তাহলে হয়তো দেখা যেত যে মুস্তাফিজ এই ধরনের উইকেটে খুব আনপ্লেবল হয়ে যেতে পারতেন। তারপরে আমি মনে করি যে
পুরো ম্যাচের পাকিস্তানকে আটকানোর জন্য যে প্ল্যানিংটা বাংলাদেশ করেছিল সেই প্ল্যানিংটা একদম পুরো নিচ্ছিদ্র প্ল্যানিং ছিল। শুরুতে বাংলাদেশ উইকেট পায়নি তেমন, আপনি প্রথম 10 ওভারে তারা রান তুলেছে 41 ফর এক উইকেটে, এবং তারপরে দেখবেন আপনি যে পরের যে পাওয়ার প্লেটা অর্থাৎ 10 থেকে 30 ওভার পর্যন্ত এই 20 ওভারের মধ্যে 73 রানে তারা হারিয়েছে 9টি উইকেট। সো আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটে কেমন বোলিং করতে হবে সেটা নাহিদ রানা খুব চমৎকার করে দেখিয়ে দিয়েছেন, এবং তাকে কিভাবে সাপোর্ট করতে হবে অন্য প্রান্ত থেকে সেটাও করে দেখিয়েছেন। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজের যে স্পিন দিয়ে তিনি করে দেখিয়েছেন, যদিও বলা হচ্ছে যে মেহেদী মিরাজ খুব সম্ভবত একটু বেশি ওভার করে ফেলেছেন, তার অন্য স্পিনারদেরকে তিনি ইউজ করতে পারতেন। ক্যাপ্টেন যখন বোলার হন তখন এই ধরনের একটা মানে বিষয় চলেই আসে যে তিনি দেখবেন যে তিনি হয়তো একটু অতিরিক্ত বল করে ফেলছেন। যেহেতু মিরাজের প্রসঙ্গ আনলেন, একটু বিস্তারিত আলোচনা করতে চাই। মিরাজকে মাঝে মাঝে সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করা হয়, যেহেতু তিনি আসলে ব্যাটিংটাও করেন, বোলিংটাও করেন, সব দিক মিলিয়ে। কিন্তু গতকালকের পরে বা সবসময় মিরাজ যখন আসলে নিজে কোনো কিছু একটা যদি করে বসেন তখন আসলে বলা হয় যে তিনি একটু বোধহয় সেলফিশের মতো আচরণ করলেন কিনা। গতকাল তিনি একমাত্র বোলার ছিলেন যিনি আসলে তার পুরো 10টি ওভার করেছেন, মুস্তাফিজুর রহমান বল করার সুযোগই পাননি। কারণ এরকম একটা সময়ে আমরা তো এক্সপেক্টই করেছিলাম যে মুস্তাফিজ হয়তো আরও সুযোগ পাবে, বা মুস্তাফিজের বোলিং দেখতেও তো আসলে ভালো লাগে। তার আমরা দেখেছি প্রথম 36 বলে 24টাই ডট, মানে মনে হচ্ছিল একেবারে আনপ্লেয়েবল। এরকম একটা সিচুয়েশনে যখন অন্যরা বল করার সুযোগ পাচ্ছে না, মিরাজ করছেন, এবং বলা হচ্ছে যে অনেক দিন পর যখন আসলে পরিসংখ্যান ঘেটে দেখা যাবে যে মিরাজের এরকম একটা স্পেল, তখন তিনি দেখাবেন তিনি খুব ভালো বোলিং করেছেন নাহিদ রানার পাশাপাশি, এরকম একটা ব্যাপার। আসলে এগুলো আসলে কতটা সত্যি হয় নাকি শুধুমাত্র আলোচনারই একটা? না, আমার মনে হয় না যে কারণ এগুলো আলোচনা করার মতো বিষয়। কারণটা হলো যে আপনি বাংলাদেশ যে পারফরমেন্স করেছে তাতে আপনি পুরো দলের এবং অধিনায়কের এখানে সমালোচনা করার মতো কোনো কিছু নেই। আর তাছাড়া যদি মেহেদী মিরাজ যদি যে 10 ওভার করেছেন সেই 10 ওভারে তিনি যদি অনেক বেশি রান দিয়ে ফেলতেন, উইকেট যদি না পেতেন, তাহলে একটা সমালোচনার হয়তো করা যেতে পারতো। তারপর আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজকে তিনি ইউজ করেননি এক প্রান্ত থেকে, কারণটা খুব সম্ভবত হয়তো তিনি মনে করেছিলেন তার দলের প্রাইম বোলার এমনিতে এক সাইড থেকে উইকেট চলে আসছে, তাকে হয়তো তিনি শেষের জন্য রেখেছিলেন। কে জানতো যে পাকিস্তান এখানে 30 ওভারে অল আউট হয়ে যাবে। যদি এই ম্যাচটা পুরো 50 ওভার হতো তাহলে হয়তো মুস্তাফিজকে আরো বেশি বল করতে হতো, অবশ্যই করতে হতো। কারণটা হলো যে বাংলাদেশ এই ম্যাচে খেলেছে কিন্তু 5 জন জেনুইন বোলার নিয়ে। আপনি আফিফ এবং তাহিদ হৃদয় অথবা নাজমুল শান্তকে দিয়ে হয়তো আপনি 6 বোলারের কাজটুকু করতে পারতেন, কিন্তু 5 জন জেনুইন বোলার নিয়ে বাংলাদেশ খেলেছে। সো 50 ওভারের ম্যাচ হলে তাহলে হয়তো মুস্তাফিজকে একটু বেশি তিনি বল করাতেই পারতেন। তারপর আমি মনে করি যে তিনি যেভাবে পারফরমেন্স করছেন তাতে এই ম্যাচে তাকে নিয়ে অন্য কোনো সমালোচনা করার কোনো মানে হয় না। নিশ্চয়, তার ক্যাপ্টেন্সিও তো দুর্দান্ত ছিল, সবাই আসলে এই কথাটা বলে। আমরা যদি একটু পাকিস্তানকে নিয়ে কথা বলি, তারা খুব সম্ভবত 2008 সালে এরকম একসাথে 4 জনকে ডেবিউ করিয়েছিল, এবং দেখছিলাম একটা স্ট্যাটে যে সেই যে 4 জনের মধ্যে একজনই মাত্র যিনি আসলে 8টার বেশি ইনিংস খেলেছেন ওডিআইতে, মানে কেউ আসলে সার্ভাইভ করতে পারেনি, সোজা কথা। মানে এই যে পাকিস্তানে এরকম ডিসিশন, হুটহাট ডিসিশন, আমরা দেখেছি বাবর আজমকে বাদ দিয়ে দিয়েছেন, এবং সেটাতে শাহিন শাহ আফ্রিদি বলেছেন বাদ যায়নি, আমরা এক্সপেরিমেন্ট করছি বা তরুণদের সুযোগ দিচ্ছি। কিন্তু সুযোগটা তো আসলে তখনই প্রাপ্য যখন তারা আসলে ডিজার্ভ করে বা পারফর্ম করতে পারবে। যত কথাই হোক, একটা ইন্টারন্যাশনাল সিরিজ, অ্যাওয়ে সিরিজ খেলতে আসছে, পাকিস্তান যে খুব বেশি ফর্মে আছে বিষয়টাও সেরকম না। সেই জায়গায় তারা এরকম একটা সাহস বা দুঃসাহস দেখিয়ে ফেললো বাংলাদেশে। না, এর দুঃসাহস দেখানোর মূল কারণটা হলো যে ফর্মে যে নেই তা কিন্তু না, পাকিস্তান কিন্তু ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের র্যাঙ্কিং কিন্তু এই মুহূর্তে আপনার 5 বা 4 এর মতো র্যাঙ্কিং রয়েছে। সো তাদের 2027 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ খেলা নিয়ে তেমন বড় কোনো সংশয় নেই। এই কারণে তারা এই টুর্নামেন্ট, এই সিরিজটাকে একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্র হিসেবে কিন্তু ইউজ করেছে। তারা জানে যে বাবর আজম খুবই মানে আপনার সিজনাল ক্যাম্পেইন তার এক্সপিরিয়েন্স রয়েছে, তার কাছ থেকে তাকে এই সিরিজে না খেলিয়ে নতুন কাউকে যদি খেলানো হয় এবং সেখানে তিনি যদি ভালো সেই নতুন খেলোয়াড় যদি পারফরমেন্স করতে পারেন তাহলে পরবর্তীতে হয়তো তাকে কাজে লাগানো যেতে পারে। সো সবকিছু মিলে পাকিস্তানের এই দলটাকে আপনি বলতে পারেন যে একটা ট্রানজিশনাল পিরিয়ড তারা রয়েছে, এবং যখনই আপনি কোনো একটা দল ট্রানজিশনাল পিরিয়ড থাকে সেখানে যখন নতুন খেলোয়াড়কে ইনপুট দেওয়া হয়, সেই খেলোয়াড় যদি পারফরমেন্স করে ফেলেন তাহলে খুবই ভালো, আর যদি পারফরমেন্স না করেন তখন এই ধরনের সমালোচনাটুকু উঠে আর কি। সো আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান প্রথম ম্যাচে যেভাবে বাজে পারফরমেন্স করেছে সেখান থেকে বাউন্স ব্যাক করবে, খুব সম্ভবত বাউন্স ব্যাক করবে, কারণ এই দলের সবাই যে আপনি ইয়াং ক্রিকেটার রয়েছেন তা কিন্তু না, আপনি খুবই অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। রিজওয়ান রয়েছেন, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। সালমান আগা তিনি ভালো ব্যাটিং
ব্যাটিং করে থাকেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে সাহিবজাদা ফারহান, তিনি সর্বশেষ যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা শেষ হয়েছে সেখানে সর্বোচ্চ রান করেছেন। কালকেও তিনি এক্সেলেন্ট কায়দায় খেলছিলেন, কিন্তু তাকেও নাহিদ রানা তুলে নিয়েছেন। সো পাকিস্তান প্রথম ম্যাচে যেভাবে বাজেভাবে ব্যাটিং করেছে, সেটা যদি কন্টিনিউশনটা থাকবে সেটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ দলকে যদি সিরিজটা জিততে হয় তাহলে প্রথম ম্যাচে যেরকমভাবে দাপট দেখিয়েছিল সেরকম দাপট দেখিয়ে কিন্তু যেতে হবে। আর যেহেতু বাংলাদেশের সামনে একটা বড় ধরনের সুযোগ রয়েছে পাকিস্তানকে আবার এই সিরিজে হারানোর জন্য, সো আমি মনে করি যে সেই টেন্ডেন্সি নিয়ে বাংলাদেশ যদি গো ফর কিল এই প্ল্যানে যেতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজটা বাংলাদেশ জিততে পারবে। তবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এই প্রথম ম্যাচে বাংলাদেশ যে 3 জন পেসার নিয়ে খেলেছিল, কে জানে এমন হতে পারে যে পরের ম্যাচে 4 জন পেসার হয়তো একাদশের সুযোগ পেতে পারে। সেটাও হতে পারে, সুযোগ আছে, যেহেতু একটা ম্যাচ জিতে একটু আপার হ্যান্ডেও আছে, সাইকোলজিক্যালিও খাতা কলমেও সেদিক থেকে সেই সুযোগটা বাংলাদেশ নিতেও পারে। অন্তত এইভাবে জয়ের পরে কেউ বলবে না যে মিরপুরের ধান ক্ষেতকে কাজে লাগিয়ে বাংলাদেশ জিতেছে। স্পোর্টিং উইকেট ছিল, সবার জন্য সমান, সেটা আমরা তানজিদ তামিমের ব্যাটিং দেখো বুঝতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাই, যুদ্ধ চলছে এবং সেটার প্রভাব আমরা প্রথম দিন থেকে আন্দাজ করছিলাম যে ক্রীড়াঙ্গনে পড়বে, কারণ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হচ্ছে। ইরানের ক্রীড়ামন্ত্রী গতকাল জানিয়ে দিলেন যে খুব স্পেসিফিক একটা শব্দ তিনি আসলে ব্যবহার করেছেন যে ভাইয়ের রক্তের উপর দিয়ে কোনোভাবেই বিশ্বকাপ খেলা সম্ভব না। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে আসলে ইরান থাকছে না? আসলে তাই, কিন্তু কারণটা হলো যে যুদ্ধবিধ্বস্ত ইরান এখন পর্যন্ত তাদের ভবিষ্যৎ কি দেশে সেটাও কিন্তু জানা যায়নি, এবং তার দেশের সব রাষ্ট্রপ্রধান থেকে সবাই মারা গিয়েছেন। সো এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে আপনি বিশ্বকাপ খেলার মতো সিচুয়েশনে কিন্তু তারা নেই। তারপরেও কোথায় খেলা হচ্ছে, যারা আক্রমণ করেছিল তাদের দেশে গিয়ে কিন্তু আপনি তাদেরকে খেলতে হতে পারে। সো এইসব সব ম্যাচই তো যুক্তরাষ্ট্রে, রাইট, এইসব দিক চিন্তা করে খুব সম্ভবত তারা যে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই বাস্তব সিদ্ধান্ত একটা। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে তারা, যেহেতু তাদের সার্ভাইভালের প্রশ্ন রয়েছে, জীবন রক্ষার প্রশ্ন রয়েছে, সেখানে তারা যখন জীবনই বাঁচাতে পারছে না, সেখানে বিশ্বকাপ তো অনেক দূরের বিষয়। সেই কারণে তারা এই সিদ্ধান্তটুকু জানিয়েছে। এবং ফিফা এখন কি সিদ্ধান্ত নেয় জানি না, আমরা যে র্যাঙ্কিং এ যারা কাছে রয়েছে এখন তাদেরকে খুব সম্ভবত ইরাক অথবা আপনি ইউনাইটেড আরব আমিরাত, তাদেরকে হয়তো একটা সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু দেখবেন যে আপনি এই দুটো দেশের মধ্যে ইউনাইটেড আরব আমিরাতও কিন্তু এই যুদ্ধের মধ্যে সামিল হয়ে রয়েছে। সবকিছু মিলে একটা জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে খুব সম্ভবত এই গ্রুপটা। নিশ্চয়ই ইনফান্তিনো বলেছেন আসলে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই করা হবে, ইরান যেন অংশগ্রহণ করে, কারণ মোমেন্টাম নষ্ট হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। আবার ডোনাল্ড ট্রাম্প এরকম সব কিছু করার পরে প্রথম একদিন তিনি বলেছেন যে ইরান না আসলে তাদের কোনো সমস্যা নেই। গতকাল আবার তিনি ওয়েলকাম জানিয়েছেন, মানে আগেই ওয়েলকাম জানিয়ে ফেলেছেন। এই যে দ্বিচারিতা বা এসবের কারণেই তো আসলে যারা নিরাপত্তার সংখ্যায় ভুগছে তারা যুক্তরাষ্ট্রে যেতে চাইবে না। তা তো অবশ্যই। সবচেয়ে বড় বিষয়টা হলো যে একজন খেলোয়াড় যখন মাঠে খেলবেন তখন তিনি কিন্তু চিন্তা করবেন যে আমার দেশের যুদ্ধ হচ্ছে এরকম ভাবে, এবং আমার দেশ যুদ্ধ বিধ্বস্ত, এবং যারা আক্রমণ করেছিল তাদের দেশে গিয়ে আমি যখন এরকম ফুটবল খেলবো সেখানে আমি কতখানি নিরাপদ রয়েছি। সবকিছু মিলে আপনি দেখবেন যে মানসিক অবস্থাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আপনি বিশ্বকাপ খেলতে যাবেন তখন সেখানে শুধুমাত্র ফোকাসটুকু আপনার থাকতে হবে ফুটবল নিয়ে বা খেলা নিয়ে, কিন্তু খেলার বাইরে যখন আপনাকে চিন্তা করতে হবে তখন সেখানে আপনি মনোযোগটা ঠিক মতো দিতে পারবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি একদম বাস্তব জিনিসটা চিন্তা করেন তাহলে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই বাস্তবিক একটা সিদ্ধান্ত, এবং খুব সম্ভবত অন্য দেশ হলেও এই ধরনের সিদ্ধান্তই নিত। নিশ্চয়ই, আমরা তো এমনিতেও বিশ্বকাপ খেলিনি, তো ইরানের উপর দিয়ে যা যাচ্ছে তার উপর তাদের আসলে খেলার কথা না। এছাড়াও তো আসলে যুদ্ধের কারণে অনেক ধরনের প্রভাব আমরা দেখছি, কারণ বিমান চলাচল অনেক জায়গায় বন্ধ, ফ্লাইট বন্ধ, আমরা দেখছি দিনের পর দিন ওয়েস্ট ইন্ডিজ আটকে ছিল। সবকিছু মিলে অচলাবস্থা আমরা হয়তো সেভাবে দেখতে পারছি না, কিন্তু একটা পড়ছেই। নিশ্চয়ই আমরা সবাই চাইবো যে এই অবস্থাটা কেটে যাক, ক্রীড়াঙ্গনে বা পুরো বিশ্বে আবার শান্তি ফিরে আসুক, সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। এম কায়সার, অসংখ্য ধন্যবাদ দেখুন যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান ওডিআই সিরিজ নিয়ে, একই সাথে বিশ্বকাপেও যে যুদ্ধের প্রভাব পড়ছে সে নিয়ে আলোচনা করছিলাম আমাদের সাথে স্টুডিওতে।